তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার যে ইউনিটটা আছে তার মধ্যে টপিক নাম্বার 3 এবং টপিক নাম্বার 3 এর লাস্ট অংশটা ইনভার্সন অফ টেম্পারেচার টাইপস কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। এবার দেখে নেওয়া যাক যে মিনিং অফ ইনভার্সন অফ টেম্পারেচার বা টেম্পারেচার ইনভার্সন। টেম্পারেচার ইনভার্সন বা বৈপরীত্য উষ্ণতা বলতে কি বুঝি? In the troposphere, the temperature decreases with the increase of altitude at an average rate of 6.4 degrees Celsius or 6.5 degrees Celsius per 1000 meter or 1 kilometer, considered as normal lapse rate. তাহলে ট্রপোস্ফিয়ারে যে বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে সেখানে দেখা যায় যে প্রতি 1000 মিটার বা প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস রেটে উষ্ণতাটা কমে যাচ্ছে, সেটা 6.5 ডিগ্রি কখনো কখনো হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ল্যাপস রেট। এই অবস্থাটা আমরা ট্রপোস্ফিয়ারে দেখি। বাট সামটাইমস ইন দিস নর্মাল ট্রেন্ড অফ ডিক্রিজিং অফ টেম্পারেচার উইথ ইনক্রিজিং হাইটস ইজ রিভার্সড আন্ডার স্পেশাল সার্কামস্টান্সেস, দ্যাট ইজ টেম্পারেচার ইনক্রিজেস আপওয়ার্ড আপ টু আ ফিউ কিলোমিটার্স ফ্রম দ্য আর্থ সারফেস। দিস ইজ কল্ড নেগেটিভ ল্যাপস রেট, অর্থাৎ নর্মাল ল্যাপস রেটের ঠিক বিপরীত অবস্থা বা উল্টো অবস্থা। সেটা কি না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উইথ দ্য ইনক্রিজ অফ হাইট। তাহলে এই রকম অবস্থা বলছে যে সমগ্র ট্রপোস্ফিয়ার জুড়ে হচ্ছে তা কিন্তু নয়, ট্রপোস্ফিয়ারের কিছু অংশে এই ধরনের টেম্পারেচার নেগেটিভ ল্যাপস রেট বা নর্মাল ল্যাপস রেটের বিপরীত অবস্থা আমরা দেখতে পাই। সেই অংশটুকুকে বা সেই পরিপ্রেক্ষিত বা সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে নর্মাল বা নেগেটিভ ল্যাপস রেট, বা মেট্রোলজিক্যালি এটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার বৈপরীত্য অবস্থা। তাহলে উষ্ণতার বৈপরীত্য মানে এই বিপরীত অবস্থাটা কার পরিপ্রেক্ষিতে আমরা বলছি? নর্মাল ল্যাপস রেটের রেসপেক্টে বলছি, অর্থাৎ নর্মাল ল্যাপস রেটের যে বৈশিষ্ট্যটা তার ঠিক বিপরীত অবস্থা বা উল্টো অবস্থা যেখানে লক্ষ্য করি সেই অংশটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বা টেম্পারেচার ইনভার্সন। এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথমে ডায়াগ্রামটা হচ্ছে বা একটা গ্রাফ দেওয়া আছে। প্রথমে গ্রাফটা বায়ুমণ্ডলে অর্থাৎ অ্যাটমসফিয়ারে আমাদের যে লেয়ারিংগুলো দেখেছিলাম সেই লেয়ারিংগুলোতে কোথায় কী ধরনের অ্যাটমসফিয়ারিক টেন্ডেন্সি সেটা আছে। নিচের ডায়াগ্রামটাতে রয়েছে সেই অংশটুকু, এর ঠিক নিচের অংশটাকে অর্থাৎ কার্ভটা যেখানে কোন খোঁচা হয়ে মিলেছে সেই রকম এই নিচের অংশটাতে দেখা যাচ্ছে উচ্চতা বাড়ছে কিন্তু টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে। এটা সমগ্র অংশ জুড়ে দেখা যায় না, এটা কয়েক মিটার বা ভূপৃষ্ঠের কয়েকশো মিটার পর্যন্ত দেখা গেলে যেতে পারে। তবে সমগ্র ট্রপোস্ফিয়ার জুড়ে কিন্তু এইরকম সিচুয়েশন কখনোই দেখা যায় না, বা সারা পৃথিবীতে একই সময়ে ইনভার্সন অফ টেম্পারেচার ঘটছে এইরকম অবস্থাও কিন্তু দেখা যায় না। এবার দেখে নিই আমরা যে কোথায় এই ধরনের সিচুয়েশনটা তৈরি হয়। Where such situation may occur near the earth surface, ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে, অথবা at great height in the troposphere, ট্রপোস্ফিয়ারের উচ্চ অংশে আমরা এই ইনভার্টেড টেম্পারেচার বা ইনভার্সন অফ টেম্পারেচারের যে সিচুয়েশন বা কন্ডিশন সেই রকম সিচুয়েশন বা কন্ডিশন হতে দেখি। The inversion of temperature near the earth surface is very short duration, খুব অল্প সময়ের জন্য হয় ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে, বিকজ দ্য রেডিয়েশন অফ হিট ফ্রম দ্য আর্থ সারফেস ডিউরিং ডে টাইম ওয়ার্ম আপ দ্য কোল্ড এয়ার লেয়ার হুইচ সুন ডিসঅ্যাপিয়ার অ্যান্ড টেম্পারেচার ইনভার্সন অলসো ডিসঅ্যাপিয়ার। যদি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল ঠান্ডা হয়, সেখানে একটা গরম বায়ু চলে এলো, তাহলে সেই অংশটুকুতে ইনভার্সন অফ টেম্পারেচার লক্ষ্য করি, কিন্তু আস্তে আস্তে যখন বায়ুটা গরম হতে থাকে তখন সেই ইনভার্সন সিচুয়েশন আর ততটা থাকে না বা ডিসঅ্যাপিয়ার করে যায়। অন দ্য আদার হ্যান্ড, অন্য পক্ষে আপার এয়ার টেম্পারেচার ইনভার্সন লাস্টস ফর লং ডিউরেশন বিকজ দ্য ওয়ার্মিং of cold air layer aloft through terrestrial radiation takes relatively longer period or of hours. যেহেতু ঊর্ধ্বাকাশে বায়ুর তাপের সংবহন একটু ধীর গতিতে হয়,
সেই কারণে যদি কখনো ইনভার্সন অফ টেম্পারেচার ঊর্ধ্বাকাশে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে সংঘটিত হয়, তাহলে আমরা দেখব যে তার যে স্টেইং যে ডিউরেশন, অর্থাৎ তার যে টাইম অফ অকারেন্স আর টাইম অফ লাস্টিং, সেই অংশটা অনেকটা দীর্ঘ সময় ধরে চলে। অর্থাৎ সারফেস ইনভার্সনের থেকে আমরা দেখব আপার এয়ার ইনভার্সনের লঞ্জিভিটিটা অনেকটাই বেশি হয়। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইনভার্সন অফ টোপোগ্রাফি বলতে সেই সিচুয়েশনটাকে বলছি যেখানে নর্মাল ল্যাপসলেটের ঠিক উল্টো অবস্থাটা দেখা যাচ্ছে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এটা কয়েকশো কিলোমিটার, এটা কয়েকশো মিটার বা কিছু দূর উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা গেলেও সমগ্র ট্রপোস্ফিয়ার জুড়ে লক্ষ্য করা যায় না। যদি আর্থ সারফেসের কাছে ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হয়, তাহলে তার লাস্টিংটা একটু কম সময় জুড়ে হবে। যদি আপার এয়ারে এই ইনভার্সন অফ টেম্পারেচার হয়, তাহলে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে। এবার দেখে নেওয়া যায় যে ইনভার্সন অফ টেম্পারেচারের প্রকারভেদ কী কী। এক নম্বর হচ্ছে নন অ্যাডভেকশনাল ইনভার্সন, অ্যাডভেকশনাল ইনভার্সন আর মেকানিক্যাল ইনভার্সন। অ্যাডভেকশন শব্দটার অর্থ কি? অ্যাডভেকশন আমরা এর আগে আলোচনা করেছি। অ্যাডভেকশন অ্যাডভেকশন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যেখানে বিভিন্ন উষ্ণতা বিশিষ্ট বায়ুর চলাচল লক্ষ্য করা যায় বা বায়ু কাজ করে। এইরকম বিভিন্ন রকম উষ্ণতা বিশিষ্ট বায়ুর আগমন, তার অকারেন্স, তার ডিসঅ্যাপিয়ার ইত্যাদি বিষয়গুলো সমগ্রই আমাদের এই অ্যাডভেকশন প্রসেসের মধ্যে। সেই কারণে এখানে অ্যাডভেকশন প্রসেসে ছাড়াও নন অ্যাডভেকশনাল প্রসেসেও ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে, আর অ্যাডভেকশনাল প্রসেসে ইনভার্সন হতে পারে, আর মেকানিক্যাল বা যান্ত্রিক কারণেও ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে। ইনভার্সন অফ টেম্পারেচার অকার্স ইন সেভারেল কন্ডিশনস। বিভিন্ন রকম পরিবেশ পরিপ্রেক্ষিতের মধ্যে ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্য সংঘটিত হতে দেখা যায়। সামটাইমস, অনেক সময়, it occurs at ground surface while sometimes it occurs at great height. আমরা আগেও দেখেছি যে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের কাছাকাছি অথবা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে এই ধরনের ইনভার্সন অফ টেম্পারেচার লক্ষ্য করা যায়। অনেক সময় it caused in the static atmospheric condition while sometimes it occurred due to horizontal or vertical movement of air. বায়ুমণ্ডলের স্থির অবস্থাতে এই ধরনের টেম্পারেচার ইনভার্সন হতে পারে। আবার যদি বায়ুর প্রবাহ অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে হয়, ভার্টিক্যালি হরাইজন্টালি, তাহলেও আমরা ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হতে দেখি। Thus, temperature inversion is classified in the following types on the basis of relative heights from the earth's surface at which it occurs and types of air circulation. বিভিন্ন ধরনের এয়ার সার্কুলেশন আর কত উচ্চতায় ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা ইনভার্সন অফ টেম্পারেচারকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি। এই তিনটে ভাগের আরও সাব টাইপও রয়েছে। এই সাব টাইপগুলো আমরা একে একে আলোচনা করি। প্রথমে হচ্ছে নন অ্যাডভেকশনাল ইনভার্সন। দ্য টেম্পারেচার ইনভার্সন which is called non-advectional inversion because it occurs in static atmospheric condition characterized by no movement of air
whether horizontally or vertically। কিন্তু এখানে আমাদের একটা মনে রাখতে হবে যে বায়ু কখনোই স্থির অবস্থায় থাকে না। তাহলে অ্যাডভেকশনাল প্রসেসটা কি? অ্যাডভেকশনাল প্রসেসটা হচ্ছে সেই প্রসেস যেখানে আমরা বায়ুর মধ্যে বায়ুর মুভমেন্টটা হরিজন্টালি বা ভার্টিক্যালি বা বায়ু চলাচল বা বায়ুর মুভমেন্টটা হতে দেখি। কিন্তু যখন বায়ু একটা স্ট্যাটিক সিচুয়েশনে বা স্থির অবস্থায় থাকে সেই সময় যদি ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হয় বা বায়ুর স্ট্যাটিক সিচুয়েশনের জন্য যদি ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হয় তাহলে আমরা তাকে নন অ্যাডভেকশনাল ইনভার্সন অফ টেম্পারেচার বলবো। তাহলে নন অ্যাডভেকশনাল টেম্পারেচার ইনভার্সন হতে গেলে বায়ুকে প্রায় স্থির অবস্থায় থাকতে হবে, প্রায় স্থির অবস্থায়। কারণ এখানে আমাদের মনে রাখতে হবে যে দ্য এয়ার ইজ নেভার স্ট্যাটিক, বায়ু কোনো সময় স্থির অবস্থায় থাকে না, সে কোনো না কোনো দিকে মুভ করে। এই নন অ্যাডভেকশনাল ইনভার্সন আবার দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রাউন্ড সারফেস ইনভার্সন অর রেডিয়েশন ইনভার্সন, দ্বিতীয়টা হচ্ছে আপার এয়ার ইনভার্সন। অর্থাৎ ইনভার্সন অফ টেম্পারেচারটা কোথায় হচ্ছে, গ্রাউন্ড সারফেসে হচ্ছে না আপার এয়ারে হচ্ছে। যদি গ্রাউন্ড সারফেসে হয় তাহলে আমাদের কি ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার হয় তার একটা লিস্ট বা 6টা এখানে পয়েন্ট উল্লেখ করেছি, যেখানে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে কতগুলো টার্ম বা কতগুলো শব্দ বা কতগুলো বাক্য লেখা রয়েছে যেগুলো নির্দেশ করছে যে গ্রাউন্ড বা সারফেস ইনভার্সন বা রেডিয়েশন ইনভার্সন হতে গেলে কী ধরনের পারিপার্শ্বিক অবস্থা প্রয়োজন হয় বা কী ধরনের পারিপার্শ্বিক বা পরিবেশগত অবস্থা থাকলে গ্রাউন্ড সারফেস ইনভার্সন, গ্রাউন্ড আর সারফেস ইনভার্সন আর রেডিয়েশন ইনভার্সন সংঘটিত হয়। 1 নম্বর হচ্ছে লং উইন্টার নাইট, শীতকালের একটা দীর্ঘ রাত। ক্লাউডলেস অ্যান্ড ক্লিয়ার স্কাই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। প্রেজেন্স অফ ড্রাই এয়ার নিয়ার দ্য সারফেস, ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে থাকতে হবে শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু মানে কোনো রকম ময়েশ্চার তাতে নেই, মানে ময়েশ্চার ফ্রি তো হয় না, ময়েশ্চারের পরিমাণ একদম লিস্ট অ্যামাউন্ট। স্লো মুভমেন্ট অফ এয়ার বা প্রায় স্থির অবস্থায় থাকা বায়ু। নো ট্রান্সফার অ্যান্ড মিক্সিং অফ হিট, যেহেতু বায়ুটা স্থির অবস্থায় থাকে সেই কারণে হিটের ট্রান্সফার বা মিক্সিং হয় না, অর্থাৎ এয়ার যদি মিক্সড আপ না হয় হিটেরও মিক্সড আপ হবে না। 6 নম্বর হচ্ছে স্নো কভার্ড গ্রাউন্ড সারফেস, যদি গ্রাউন্ড সারফেসের উপরে স্নো কভার থাকে তাহলে কি হবে, গ্রাউন্ড সারফেস ইনভার্সন অলসো কল্ড আ রেডিয়েশন ইনভার্সন occurs near the earth's surface due to radiation mechanism। রেডিয়েশন মেকানিজমটা কি, ভূপৃষ্ঠ প্রথমে সূর্যের তাপে গরম হবে, সূর্য তাপটা শর্ট ওয়েভে আসবে, আর্থ সারফেসটাকে গরম করে দেবে, আর্থ সারফেস টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটাকে লং ওয়েভের মধ্যে দিয়ে ছাড়বে এবং তখন অ্যাটমসফিয়ারটা গরম হওয়ার চেষ্টা করবে। Such inversion normally occurs during long cold winter nights in the snow-covered regions of the mid and high latitude। এই ধরনের ঘটনাটা কোথায় ঘটে, কখন ঘটে? ঘটে হচ্ছে যখন শীতকালে দীর্ঘ রাত, যে কোনো গোলার্ধে যখন শীতকাল চলে রাতের পরিমাণটা বেশি, যেমন আমরা আমাদের এখানে 14 ঘন্টা রাত হতে দেখি। যত আমরা উত্তর দিকে যাব রাতের পরিমাণটা ততটা বাড়তে থাকবে এবং মেরু প্রান্তে গিয়ে সেটা 6 মাসে পরিণত হয়ে যাবে। তাহলে উইন্টার সিজনের সময় যখন দীর্ঘ শীত রাত থাকে এবং আকাশ মেঘমুক্ত থাকে, ড্রাই এয়ার থাকে এবং গ্রাউন্ড সারফেস স্নো কভার্ড হয়, সেই সময় গ্রাউন্ড বা সারফেস ইনভার্সন বা রেডিয়েশন ইনভার্সনের কাজটা ঘটে। Surface inversion is caused due to excessive nocturnal cooling of the ground through outgoing long wave terrestrial radiation। নকচার্নাল মানে হচ্ছে রাত্রির বেলায় সংঘটিত হওয়া।
উইন্টার সিজনের সময় 10 ঘন্টা রাত্রি আর 10 ঘন্টা দিন আর 14 ঘন্টা রাত্রি এখানে যখন থাকে আমরা লক্ষ্য করেছি 10 ঘন্টায় সোলার রেডিয়েশন যতটা আর্থ সারফেস অ্যাবজর্ব করে 10 ঘন্টার থেকে 4 ঘন্টা বেশি মানে 14 ঘন্টায় তার থেকে বেশি পরিমাণ তাপ সূর্য ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে বেরিয়ে চলে যায়, ফলে আর্থ সারফেস ঠান্ডা হয়ে যায়। এছাড়া এটা হয় রেডিয়েশন প্রসেসের মাধ্যমে। Thus, the air coming in contact with the cool ground surface also become cool, while the air layer lying above is relatively warm. তাহলে আর্থ সারফেস যখনই ঠান্ডা হয়ে যায়, আর্থ সারফেসের নিয়ার যে বা আর্থ সারফেস সংলগ্ন অঞ্চলে বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যে বায়ুটা থাকে সেই বায়ুটাও ঠান্ডা হতে শুরু করে। কিন্তু তার ঠিক ওপরে যদি বায়ু থাকে সেই বায়ুটা কিন্তু তুলনামূলকভাবে গরম থাকবে, কারণ সে আর্থ সারফেস থেকে অনেকটা দূরে আছে। এইভাবে নিচের বায়ুটা ঠান্ডা, ওপরের বায়ুটা গরম। আমরা যদি টেম্পারেচার মাপতে মাপতে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠি তাহলে দেখব যে কয়েকশো মিটার পর্যন্ত তাপমাত্রাটা ক্রমশ বাড়ছে। রেটটা হয়তো ধীর গতিতে, কিন্তু তাপমাত্রা বাড়ছে। তার মানে নর্মাল ল্যাবস রেটের ঠিক উল্টো অবস্থাতে সংঘটিত হচ্ছে, ফলে আমরা ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হচ্ছে বলে মনে করতে পারি। দ্বিতীয়ত যে ইনভার্সন অফ টেম্পারেচারটা রয়েছে সেটা হচ্ছে আপার এয়ার ইনভার্সন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনেকটা দূরে এই আপার এয়ার ইনভার্সন। আচ্ছা, নন অ্যাডভেকশনালের মধ্যে গ্রাউন্ড বা সারফেস বা রেডিয়েশন ইনভার্সন নিয়ে কোনো রকম প্রশ্ন আছে? আছে প্রশ্ন? স্যার বলছি মাঝে মাঝে না আপনার ভয়েসটা ভীষণ কেটে যাচ্ছে। তা তো বলতে পারবো না, আমার তো এখানে দেখাচ্ছে নেটের কানেকশনটা ঠিকই আছে। এই দেখ, এখানটা নেটের কানেকশনটা তো। এটা কি সবাই কেটে যাওয়া অবস্থা শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার, আমার কেটে মাঝে মাঝে স্যার আপনার ভয়েস কেটে যাচ্ছে। তাহলে কি করা যাবে? এখানে তো আমার নেটওয়ার্ক কানেকশনটা তো ঠিকঠাকই দেখাচ্ছে। আমি স্যার ঠিকঠাকই শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? স্যার বলছি মিনিং অফ টেম্পারেচার ইনভার্সনটা আরেকবার একটু বলবেন? এই যে অংশটা মিনিং অফ টেম্পারেচার ইনভার্সন মানে আমরা নর্মাল সিচুয়েশনের ঠিক উল্টো অবস্থা। এবার এই নর্মাল সিচুয়েশনটা কি? নর্মাল সিচুয়েশনটা হচ্ছে নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট ব্যাপারটা কি? সেটা হচ্ছে উইথ দ্য ইনক্রিজ অফ অল্টিটিউড টেম্পারেচার ডিক্রিজেস at the rate of 6.4 or 6.5 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার বা 1 কিলোমিটার। এটা হচ্ছে নর্মাল অবস্থা, ট্রপোস্ফিয়ারে সব জায়গাতে লক্ষ্য করা যায়। কিন্তু যখন এই নর্মাল সিচুয়েশনের বিপরীত অবস্থা তৈরি হয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা না কমে যদি বেড়ে যায়, তখন তাকে নেগেটিভ ল্যাপস রেট বা ইনভার্সন অফ টেম্পারেচার বলে। অর্থাৎ ওপরের দিকে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে মানে নিচের দিকে উষ্ণতা আসলে উষ্ণতাটা কমে যাচ্ছে দেখে মনে করা হয়। কিন্তু নর্মাল সিচুয়েশনে কি হয়? নর্মাল অবস্থাতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে, ইনভার্সনের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার। এরপরে আপার এয়ার ইনভার্সন। আপার এয়ার ইনভার্সন দু ধরনের হতে পারে, থার্মাল আপার এয়ার ইনভার্সন আর মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সন। থার্মাল আপার এয়ার ইনভার্সনটা কি? The thermal upper air inversion is caused by presence of ozone layer
lying between the height of 15 to 35 kilometer and even up to 80 kilometer in the stratosphere। তাহলে থার্মাল আপার এয়ার ইনভার্সনটা সংঘটিত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, ট্রপোস্ফিয়ারের বাইরের দিকে। আমরা আগেই বলছিলাম যে সাধারণভাবে ট্রপোস্ফিয়ারে ইনভার্সন অফ টেম্পারেচার আমরা দেখতে পাই, তবে ট্রপোস্ফিয়ারের বাইরেও ইনভার্সন অফ টেম্পারেচার কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। কেন হচ্ছে? The ozone layer absorbs most of the ultraviolet rays radiation from the sun, and thus the temperature of this layer become much higher than the air lying above and below the ozone layer। ওজোন লেয়ারে কি হচ্ছে? আল্ট্রাভায়োলেট রেটা অ্যাবজর্ব হচ্ছে, তারপরে সেই জায়গাটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কিন্তু এর উপরের বা নিচের বায়ু তুলনামূলকভাবে ঠান্ডা থাকায় আমরা ইনভার্সন অফ টেম্পারেচার লক্ষ্য করি, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে না, বেড়ে যাচ্ছে। The inversion occurs only when there is no vertical movement of air। এই ইনভার্সনটা তখনই হবে যদি ওই অংশতে বাতাসের কোনো রকম উল্লম্ব বন্টন বা উল্লম্ব চলাচল না থাকে। সেই উল্লম্ব চলাচলটা কীরকম? বায়ু উপরের দিকেও উঠছে না, বায়ু নিচের দিকেও নামছে না, এইরকম একটা সিচুয়েশনে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ারের পরিপ্রেক্ষিতে ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হতে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সন। মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সনটা কি? দ্য মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সন বা মেকানিক্যাল ইনভার্সন অফ টেম্পারেচার ইজ কজ অ্যাট হায়ার হাইট, অনেক উঁচু অংশে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের উঁচু অংশে, ডিউ টু সাবসিডেন্স অফ এয়ার অ্যান্ড টার্বুলেন্স অ্যান্ড কনভেকটিভ মেকানিজম। আপার এয়ার ইনভার্সনের মধ্যে দ্বিতীয় প্রকারটা হচ্ছে মেকানিক্যাল ইনভার্সন বা মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সন। এটা কী কারণে হচ্ছে? যদি ঠান্ডা বায়ু ওপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে। ঠান্ডা বায়ুটা কোথা থেকে পেলাম? আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে, অনেক সময় দেখা যায় ঠান্ডা বায়ুটা ভারী হয়ে গিয়ে অনেক সময় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসতে পারে। দ্বিতীয়ত টার্বুলেন্স আর কনভেকটিভ মেকানিজম। টার্বুলেন্সটা কি? টার্বুলেন্সটা হচ্ছে সাইক্লোনিক স্টর্ম। সাইক্লোনিক স্টর্ম কী করছে? বায়ুটাকে, গরম বায়ুটাকে শোষণ করে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, ফলে ওপরের ঠান্ডা বায়ুটাকে সরিয়ে দিয়ে গরম বায়ুটা ওখানে পাকাপাকিভাবে থাকার চেষ্টা করছে। তখনই ওই বায়ুর প্রভাবে ঠান্ডা বায়ুটা একটু নিচের দিকে সরে যায়। তার ফলেও আমরা দেখব যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গরম বায়ুটার প্রভাবে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত কনভেকটিভ মেকানিজম একই ধরনের। কনভেকটিভ মেকানিজমে দেখা যায় যে পরিচালন পদ্ধতিতে আর্দ্র বায়ু, যেটা কিনা গরম, সেই আর্দ্র বায়ুটা উপরের দিকে উঠে গিয়েও কিন্তু এই ধরনের আপার এয়ার ইনভার্সনটা তৈরি করতে পারে। Sometimes warm air is suddenly transported upward due to eddies formed by frictional forces। এডি অর্থাৎ স্পাইরাল যদি আমরা চিন্তা করি, তাহলে স্পাইরালের মতো এডি তৈরি হতে পারে বা ঘূর্ণি তৈরি হতে পারে। এই ঘূর্ণির প্রভাবেও, যেটাকে সাইক্লোনিক স্টর্ম আমরা আগে বললাম, এই ঘূর্ণির প্রভাবেও ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ু সেটা উপরের দিকে উঠে যেতে পারে to the zone of cold air, and thus cold air being denser layer under the warm air and inversion of temperature cause। cold air যেহেতু ডেন্সিটি অনেক বেশি বা ঘনত্ব অনেক বেশি, এই ঘনত্ব বেশি থাকার জন্য সে হালকা উষ্ণ বায়ুটাকে উপরের দিকে রেখে নিচের দিকে নেমে যায়। এর ফলে নিচের দিকে ঠান্ডা বায়ু, উপরের দিকে গরম বায়ুর প্রভাবেও এই ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে। The descending air is warmer at the dry adiabatic lapse rate on 10 degrees Celsius per 1000 meter because of compression। Descending air is warmed at the dry adiabatic lapse rate at
10 degree Celsius per 1000 meter because of compression. যে বায়ুটা নিচের দিকে নেমে আসছে সেই বায়ুটা ক্রমশ অধিক চাপের সম্মুখীন হয়, কারণ আপার এয়ারের দিকে চাপ কম থাকায় বায়ুটা যতটা স্থান দখল করে থাকে, বায়ুটা যখন নিচের দিকে নামছে বায়ুচাপ বেশি থাকার জন্য সে কী করছে, অনেক ডেন্সার হয়ে যাচ্ছে। এই ডেন্সার হওয়ার জন্য ওই বায়ুটা ক্রমশ গরম হতে থাকে। এই গরম বায়ুটা তার আশেপাশে ঠান্ডা বায়ুকে উপরের দিকে ঠেলে দিতে পারে। This situation cause the extensive of warm air above the cold air. যখন উপরের দিক থেকে বায়ুটা নিচের দিকে নামে সে যখন ক্রমশ গরম হয় এবং নিচের দিকে যদি একদম ঠান্ডা বাতাস থাকে সেই গরম বায়ুটা ওই ঠান্ডা বাতাসের উপরে অবস্থান করলে তাহলে এই ধরনের ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হতে দেখা যায়। This situation causes the existence of warm air above the cold air. Such mechanism of inversion caused by the subsidence of air current is generally associated with anticyclonic condition. অ্যান্টিসাইক্লোনে আমরা কি দেখি, সাইক্লোনের ঠিক বিপরীত অবস্থা বা প্রতীক ঘূর্ণবাতের ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এইখানে দেখা যায় যে ওপর দিক থেকে ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে আসছে। এই ঠান্ডা বায়ুটা যখন নিচের দিকে নেমে আসে তখন সে কিছুটা পরিমাণে গরম হতে থাকে। এই গরম হওয়ার রেটটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার। যত নিচের দিকে নামছে তত বায়ুটা গরম হয়। একদম আর্থ সারফেসের কাছাকাছি যদি ঠান্ডা বায়ু থাকে তখন ওই উপরের দিক থেকে নেমে আসা বায়ুটা, যেটা এখানে আসতে গিয়ে গরম হয়ে গেল, সে ওই ঠান্ডা বায়ুটার উপরে অবস্থান করলে তাহলে ইনভার্সন অফ টেম্পারেচার সংঘটিত হতে দেখা যায়। তাহলে মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সনে কিন্তু কোনো রকমভাবেই আমাদের রেডিয়েশন প্রসেসটা যুক্ত নয় বা অ্যাডভেকশন প্রসেসটা যুক্ত নয়। এখানে দেখা যাচ্ছে যে নন অ্যাডভেকশনাল প্রসেসে, অর্থাৎ বায়ু চলাচলের মাধ্যমে এক জায়গায় ঠান্ডা বায়ু উষ্ণ হচ্ছে, উষ্ণ বায়ু ঠান্ডা হচ্ছে, এই পদ্ধতির মাধ্যমে যে ইনভার্সন প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে নন অ্যাডভেকশনাল ইনভার্সন। এই ইনভার্সনের মধ্যে থার্মাল আপার এয়ার ইনভার্সনটা হচ্ছে ডিউ টু দ্য অ্যাবজর্পশন অফ আল্ট্রাভায়োলেট রে, আর মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সনটা হচ্ছে কনভেকটিভ মেকানিজম, টার্বুলেন্স মেকানিজম অর সাবসিডেন্স অফ এয়ার কারেন্ট। এয়ার কারেন্ট শব্দটা ব্যবহার করলাম। এয়ার কারেন্ট হচ্ছে বায়ুর ওপর দিক থেকে নিচে নামা বা নিচের দিক থেকে ওপরের দিকে ওঠা, অর্থাৎ ভার্টিক্যাল মুভমেন্ট অফ এয়ারটাকে বলা হচ্ছে এয়ার কারেন্ট। আর হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ারটাকে বলা হচ্ছে এয়ার ফ্লো। এরপরে হচ্ছে অ্যাডভেকশনাল প্রসেস। অ্যাডভেকশন ইনভার্সন অফ টেম্পারেচার ইজ অলসো কল্ড as dynamic inversion because it is always caused due to either horizontal or vertical movement of air. বায়ুর মধ্যে যদি অনুভূমিক বা উল্লম্ব চলাচল লক্ষ্য করা যায় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে অ্যাডভেকশন প্রক্রিয়া। এই অ্যাডভেকশন প্রক্রিয়া হরাইজন্টালি বা ভার্টিক্যালি মুভ করার পরে যে ইনভার্সনটা হয় সেই ইনভার্সনটা যেহেতু একটা চঞ্চল বায়ুর মধ্যে হচ্ছে সেই জন্য এটাকে ডায়নামিক ইনভার্সন বলে। স্ট্রং উইন্ড মুভমেন্ট অ্যান্ড আনস্টেবল কন্ডিশনস অফ টেম্পারেচার আর প্রিরিকুইজিট কন্ডিশন ফর অ্যাডভেকশনাল ইনভার্সন অফ টেম্পারেচার। স্ট্রং উইন্ড মুভমেন্ট থাকতে হবে আর এয়ারের স্টেবিলিটি একদম কম থাকতে হবে, অর্থাৎ বায়ু চলাচল খুব বেশি পরিমাণে হবে, বায়ু ওপর দিকে নিচের দিকে আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে অথবা বাইরের দিক থেকে বায়ু চলে আসবে, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে অ্যাডভেকশনাল ইনভার্সন প্রসেসটা তৈরি হতে পারে। দিস টাইপ ইজ ফার্দার ডিভাইডেড ইন 3 সাব টাইপ। কি ফ্রন্টাল ইনভার্সন অর সাইক্লোনিক ইনভার্সন। আমরা মিড ল্যাটিটিউড সাইক্লোন ছোটোবেলায় একবার একটু পড়েছি, সেখানে দেখেছি যে দুটো বায়ুপুঞ্জ পরস্পরের সাথে মিলিত হলে তবেই মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বা মিড ল্যাটিটিউড সাইক্লোন তৈরি হয়। এই মিড ল্যাটিটিউড সাইক্লোন তৈরি হতে গেলে কি এয়ার মাস দরকার হয়? একটা হচ্ছে ওয়ার্ম আর ময়েস্ট এয়ার মাস, আর একটা হচ্ছে কোল্ড আর ড্রাই এয়ার মাস। দুটো তৈরি হচ্ছে কোন জায়গায়? ওয়ার্ম আর ময়েস্ট, অর্থাৎ আর্দ্র আর উষ্ণ যে এয়ার মাস বা বায়ুপুঞ্জ সেটা তৈরি হয় ট্রপিক্যাল এরিয়ায়,
আর শুষ্ক আর শীতল বায়ুপুঞ্জটা তৈরি হয় মেরু অঞ্চলে। এই দুটো বায়ুপুঞ্জের দেখা হয় মধ্য অক্ষাংশীয় বা মিড ল্যাটিটিউড রিজিয়ানে। সেইখানে যেহেতু পোলের দিক থেকে আসা বায়ুটা ঠান্ডা থাকে, সেই জন্য সে ভারী এবং ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে অবস্থান করে। আর ট্রপিক্যাল এরিয়া থেকে যে উষ্ণ আর্দ্র বায়ুটা গেল, সে তুলনামূলকভাবে গরম হওয়ায় সে হালকা এবং সে ওই পোলার এয়ারের ওপরে অবস্থান করে। তাহলে দেখা যাচ্ছে নিচে ঠান্ডা বাতাস, ওপরে গরম বাতাস, এর দ্বারাও ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে। এই ধরনের টেম্পারেচারকে বলা হয় ফ্রন্টাল ইনভার্সন, কারণ এটা বায়ু সীমান্ত অঞ্চলেই সংগঠিত হয় দেখে একে ফ্রন্টাল ইনভার্সন বলে। অর্থাৎ যে অংশে উষ্ণবায়ু শীতল বায়ু পরস্পরের সাথে মিলিত হলো, সেই অংশে একটা ফ্রন্ট তৈরি হয় বা সীমান্ত তৈরি হয়। সেই সীমান্তে এই জাতীয় ইনভার্সন অফ টেম্পারেচার হয় দেখে এটাকে ফ্রন্টাল ইনভার্সন বলে। আর এই ফ্রন্টাল ইনভার্সন হওয়ার পরেই সাইক্লোনিক স্টর্ম বা মিড ল্যাটিটিউড সাইক্লোনিক স্টর্ম তৈরি হয় দেখে একে সাইক্লোনিক ইনভার্সনও বলা হয়ে থাকে। সাধারণভাবে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে বা মিড ল্যাটিটিউড রিজিয়নে এই ধরনের ইনভার্সন অফ টেম্পারেচার লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত এটা আছে ভ্যালি ইনভার্সন ডিউ টু ভার্টিক্যাল মুভমেন্ট অফ এয়ার। এখানে যে দুটো বাতাসের কথা বলবো, একটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু আর একটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। এই অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু কাজটা কি? একটা শীতকাল, তার একটা ভ্যালি রিজিয়ন, পার্বত্য অঞ্চল, আমরা হিমালয় পার্বত্য অঞ্চলের কথা ভাবতেই পারি, ওখানে বিভিন্ন রকম ভ্যালি আছে। সেই ভ্যালির বৈশিষ্ট্যটা হচ্ছে, সেটা হচ্ছে আশেপাশের পার্বত্য অঞ্চলের থেকে নিচু জায়গা। এইবার নর্মাল ল্যাপস রেটের প্রভাবে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ভ্যালি যে রিজটা থাকে, অর্থাৎ ভ্যালির যে শীর্ষ দেশগুলো অর্থাৎ পার্বত্য মাথা অংশগুলো, রিজ পার্টটাতে, ওই অংশটাতে নর্মাল ল্যাপস রেটের জন্য বাতাসটা আগে ঠান্ডা হচ্ছে, কারণ আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যাচ্ছে নর্মাল ল্যাপস রেটে। এবার যখনই ওপরের বাতাসটা অর্থাৎ উঁচু অঞ্চলে অবস্থিত বাতাসটা ঠান্ডা হয়, তখনই সেটা ভারী হয়ে যায় এবং ভারী হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। এই নামার প্রভাবে সে কী করছে, নিচের বায়ুটাকে, নিচে তখন অপেক্ষাকৃত যে গরম বায়ুটা ছিল সেই বায়ুটাকে ওপরের দিকে ঠেলে দেয় এবং ঠান্ডা বায়ুটা ভ্যালির ফ্লোরের কাছাকাছি নিজেকে অবস্থান করায়। তখন দেখা যায় যে ওপরের দিকে রয়েছে কিছুটা পরিমাণে গরম বায়ু। গরম মানে কিন্তু আমরা গরমকালে যে গরম অনুভব করি সেরকম গরম নয়। গরম বায়ু মানে হচ্ছে ওই ঠান্ডা বায়ুটার থেকে কিছুটা পরিমাণ গরম বায়ু। সেই গরম বায়ুটা অবস্থান করে ওপরের দিকে, আর নিচের দিকে ওপর ভ্যালি রিজিয়নে যে ঠান্ডা বায়ুটা এসে জুটলো, সেই ঠান্ডা বায়ুটা এসে জমা হয়। তার ফলেও নিচের দিকে ঠান্ডা বায়ু, ওপরের দিকে গরম বায়ু, এই ধরনের একটা ইনভার্টেড সিচুয়েশন তৈরি করতে পারে। 3 নম্বর হচ্ছে সারফেস ইনভার্সন ডিউ টু হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার। Surface inversion due to horizontal movement of air caused by horizontal movement of air occur in several situations. Such inversion is caused when warm air invades the area of cold air or cold air move into the area of warm air. যদি দেখা যাচ্ছে কোনো একটা অঞ্চলের বায়ুটা শীতল ভূপৃষ্ঠের জন্য ঠান্ডা অবস্থায় হয়ে রয়েছে, সেখানে হঠাৎ করে যদি একটা গরম বাতাস এসে পৌঁছায়, তাহলে সে ঠান্ডা বায়ুটার ওপরেই থাকবে, কারণ ঠান্ডা বায়ুটা ভারী, ফলে সে নিচের দিকে থাকবে, আর গরম বায়ুটা হালকা বলে সে ওপরের দিকে থাকবে। এই অবস্থায় যদি আমরা টেম্পারেচার নিই, তাহলে দেখব নিচের দিকে টেম্পারেচার কম, ওপরের দিকে টেম্পারেচার বেশি, তাহলে একটা ইনভার্টেড সিচুয়েশন তৈরি হচ্ছে। আবার কোনো একটা জায়গায় গরম বায়ু রয়েছে, সেখানে একটা ঠান্ডা বায়ু এসে জুটলো, সে কী করলো, গরম বায়ুটাকে ওপরের দিকে ঠেলে দিয়ে নিচে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে তাকে দখল করলো, কারণ ঠান্ডা বায়ু যেহেতু ভারী সেহেতু সে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে। তখনও একই রকম সিচুয়েশন, অর্থাৎ ওপরের দিকে গরম বাতাস, নিচের দিকে ঠান্ডা বায়ু, তার ফলেও কিন্তু আমরা এই ইনভার্টেড সিচুয়েশনটা লক্ষ্য করি বা ইনভার্সন অফ টেম্পারেচারের বিষয়টা লক্ষ্য করা যায়। এরপরে যে 3 নম্বর কারণটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইনভার্সন।
এই মেকানিক্যাল ইনভার্সন আমরা এই জায়গাটাতে আলোচনা করেছি, থার্মাল মেকানিক্যাল ইনভার্সন। আর যে দ্বিতীয়টা পয়েন্ট হচ্ছে টার্বুলেন্স আর কনভেকশন। সাবসিডেন্স ইনভার্সন, সাবসিডেন্স ইনভার্সন মানে হচ্ছে ওপর দিক থেকে ঠান্ডা বায়ু নিচের দিকে নেমে আসা, তার প্রভাবেও ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে। অর্থাৎ ওপরের দিক থেকে ঠান্ডা বায়ুটা নিচে নামলো, সে ক্রমশ গরম হতে থাকলো এবং ঠান্ডা বায়ুটার ওপরে অবস্থান করলো, এরকম সিচুয়েশনে হতে পারে। আবার যদি খুব দ্রুত ঠান্ডা বায়ুটা গরম হওয়ার আগেই ভূপৃষ্ঠের কাছাকাছি এসে পৌঁছে যায়, তাহলে দেখা যাবে যে সে ওই ভূপৃষ্ঠের গরম বায়ুকে নিচের ওপরের দিকে তুলে দিয়ে নিচে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অবস্থান করে, তখনও কিন্তু এই ধরনের ইনভার্সন লক্ষ্য করা যেতে পারে। এছাড়া টার্বুলেন্স বা কনভেক্টিভ ইনভার্সন, যেটা হচ্ছে ঘূর্ণির প্রভাবে অথবা পরিচালন পদ্ধতিতে যদি ইনভার্সন হয়, তাহলেও সেটাকে মেকানিক্যাল ইনভার্সন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে বায়ুতে অ্যাডভেকশন বা নন অ্যাডভেকশনটাকে আমরা কনসিডার করছি না, কনসিডার করছি সেই বিষয়টাকে যেখানে বায়ুর চলাচলের মাধ্যম, অর্থাৎ বায়ুটা কিভাবে চলাচল করছে, সেটা কি ওপরের দিক থেকে হঠাৎ করে নিচের দিকে নেমে আসছে, এক ধরনের চলাচল। টার্বুলেন্স বা স্পাইরালের মতো ঘূর্ণি তৈরি করে যদি বায়ুটা চলাচল করে, তাহলে আরেক ধরনের চলাচল। এবং কনভেকশন অর্থাৎ পরিচালন কোষের প্রভাবে বা পরিচালন শক্তি বা প্রক্রিয়ার প্রভাবে যদি ইনভার্সনটা হয়, তাহলেও তাকে মেকানিক্যাল ইনভার্সন এর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এরপরে দেখে নিই যে এই ইনভার্সন অফ টেম্পারেচারের সিগনিফিকেন্সটা কী বা এর কনসিকুয়েন্সেসটা কী। এর একটা ক্লাইমেটিক কনসিকুয়েন্সেস থাকতে পারে, এনভায়রনমেন্টাল কিছু কনসিকুয়েন্সেস বা সিগনিফিকেন্স থাকতে পারে। ক্লাইমেটিক কনসিকুয়েন্সেসটা কি? ক্লাউড ফ্রি, এটা হচ্ছে বাতাসটাকে কী করে যাচ্ছে, ক্লাউড ফ্রি তৈরি করে দেয়। ডিউরিনাল টেম্পারেচার, দিনের যে টেম্পারেচার তার হ্রাস বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, প্রেসিপিটেশন তৈরি করতে সাহায্য করে। কারণ যদি গরম বায়ুটা যদি সেটা কিছুটা পরিমাণে ময়েশ্চার বিয়ারিং হয়, তাহলে সে কী করবে, তাহলে সে ঘনীভূত হবে বা কনডেনসেশন প্রসেস হবে। মেকানিজম কনডেনসেশনের ফলে সেখানে প্রেসিপিটেশন হতে পারে, ফগ তৈরি হতে পারে, ফ্রস্ট তৈরি হতে পারে, আর অ্যাটমসফিয়ারিক ভিজিবিলিটি নষ্ট হয়ে যেতে পারে বা অ্যাটমসফিয়ারিক ভিজিবিলিটিটা ঠিকঠাকও হয়ে যেতে পারে অনেক সময়। যদি বায়ুতে ময়েশ্চার বা ওয়াটার ভেপারের পরিমাণ কম থাকে, তাহলে ভিজিবিলিটি ভালো থাকবে। ওয়াটার ভেপারের পরিমাণটা বেশি থাকলে ভিজিবিলিটিটা কমে যাবে। ফ্রস্ট তৈরি হতে পারে, অর্থাৎ সামান্য পরিমাণে কিছুটা যদি হঠাৎ করে টেম্পারেচারটা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে কমে যায় বা ইনভার্টেড হয়, অর্থাৎ ওপরের দিকে গরম নিচের দিকে ঠান্ডা, তাহলেও কিন্তু ফ্রস্ট বা ফগ তৈরি হতে পারে। এনভায়রনমেন্টাল সিচুয়েশনটা কি? বেশি পরিমাণে স্মগ তৈরি হবে। এখানে ফগ আর স্মোক মিলে স্মগ তৈরি হতে পারে। এটা তোরা এনভায়রনমেন্টের যে পোর্শন সেখানে দেখেছি। ভিজিবিলিটিও এনভায়রনমেন্টাল সিচুয়েশনে প্রথম ছিল অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি। অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটিটা হচ্ছে বায়ুর সুস্থিততা, অর্থাৎ বায়ুটা স্থির থাকবে না চলাচল করবে, সেটা নির্ভর করছে টেম্পারেচার আর ময়েশ্চারটা এয়ারের মধ্যে কত আছে। যদি ইনভার্সন অফ টেম্পারেচার বা এই জাতীয় ঘটনা ঘটে, তাহলে বায়ুর মধ্যে টেম্পারেচার আর বা হিট আর ময়েশ্চারের পরিমাণে হ্রাস বৃদ্ধি হয়। ময়েশ্চারের পরিমাণ আর হিটের হ্রাস বৃদ্ধি হলে সেখানে প্রেশারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। প্রেশারের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে এয়ার মুভমেন্টটা হয়, তখন এয়ার স্টেবল থাকে না, ইনস্টেবিলিটি একটা সিচুয়েশন তৈরি হয়। আবার যদি ইনভার্সন অফ টেম্পারেচার হতে চায় বা সংগঠিত হতে পারবে যখনই এয়ারটা স্টেবল থাকবে। তাহলে স্টেবিলিটিটাও অনেক সময় ইনভার্সন অফ টেম্পারেচারের ফলেও হয়ে যেতে পারে। ভিজিবিলিটিটা আগে বললাম যে ভিজিবিলিটিটা কম বা বেশি হতে পারে। ইনক্রিজ ইন ডাস্ট পার্টিকেল, যেহেতু আর্থ সারফেসের কাছাকাছি ঠান্ডা বায়ুটা থাকে, সেই জন্য সে গরম হয়ে ওপরের দিকে উঠতে পারছে না, এবং ঠান্ডা আর্থ সারফেসের কাছাকাছি বায়ুতে ডাস্ট পার্টিকেলের পরিমাণ সব থেকে বেশি থাকে।
মোটামুটিভাবে 4 মিটার পর্যন্ত, অর্থাৎ আর্থ সারফেস থেকে 4 মিটার পর্যন্ত উচ্চতায় ডাস্ট পার্টিকেলের পরিমাণ সব থেকে বেশি থাকে। বায়ু যদি গরম হয় সে ওপরের দিকে উঠবে, তখন সে ডাস্ট পার্টিকেলগুলোকে নিজে নিয়ে ওপরের দিকে উঠে যেতে পারে। কিন্তু বায়ু যদি ঠান্ডা থাকে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে, তাহলে ডাস্ট পার্টিকেলগুলোকে সে উপরের দিকে নিয়ে যেতে পারে না বা ছড়িয়ে দিতে পারে না। ফলে এই পলিউশনের ইনক্রিজিং বা পলিউশনের মাত্রার পরিমাণও অনেক সময় বেড়ে যেতে পারে এই ইনভার্সন অফ টেম্পারেচারের জন্য। বলো, কোনো কিছু জিজ্ঞাসা আছে? স্যার হুম, সারফেস ইনভার্সনটা আরেকবার বোঝাবেন? কোনটা? সারফেস ইনভার্সন। সারফেস ইনভার্সন এইটা, তাই তো? এই সারফেস ইনভার্সনটা বলছে যে আর্থ সারফেস সংলগ্ন অঞ্চলে হয়, এটাকে রেডিয়েশন ইনভার্সনে বলে। রেডিয়েশন ইনভার্সন কেন বলছে? বলছে যে বায়ু হ্যাঁ সিটা মানে 3 নাম্বার এইটা এটা ও সারফেস ইনভার্সন ডিউ টু হরাইজন্টাল মুভমেন্ট। সারফেস ইনভার্সন ডিউ টু হরাইজন্টাল মুভমেন্টটা কখন ঘটবে? 1 নম্বর, যদি একটা ঠান্ডা জায়গায় গরম বায়ুটা আসে, তাহলে ঠান্ডা জায়গায় যদি একটা গরম বায়ু আসে, ঠান্ডা জায়গা মানে ভূপৃষ্ঠটা ঠান্ডা, তার সংলগ্ন বায়ুটাও ঠান্ডা। সেখানে যদি হঠাৎ করে কোনো কারণে একটা গরম বায়ু মানে ট্রপিক্যাল এলাকা থেকে একটা বায়ু যদি চলে আসে, গরম বায়ু মানে এরকম নয় যে 45 ডিগ্রি টেম্পারেচার, সেরকম নয়। অর্থাৎ গরমটা পরিপ্রেক্ষিতটা হলো যে আমি যেখানটায় রয়েছি তার পরিপ্রেক্ষিতে গরম। তার থেকে যদি 1 ডিগ্রি টেম্পারেচারও বেশি হয়, তাহলেও সেটাকে আমি গরম বায়ু বলবো। তাহলে আমার এখানে রয়েছে 0 ডিগ্রি টেম্পারেচার আর্থ সারফেসের যে এয়ারটা, সেখানে 2 ডিগ্রি টেম্পারেচারের যদি একটা এয়ার চলে আসে, তখন এয়ার পার্সেল বা এয়ারের পার্ট, তাহলে কিন্তু সে তুলনামূলকভাবে গরম, এবং গরম মানে সে তুলনামূলকভাবে হালকা, সে তখন ঠান্ডা বায়ুটার ওপরের দিকেই থাকতে বাধ্য হয়। কারণ সে গরম বলে সে ভারী নয়, কারণ সেই কারণে সে আর্থ সারফেসের কাছে নেমে আসতে পারবে না। আর্থ সারফেসের বায়ুর ওপরেই তাকে অবস্থান করতে হবে। এবার আর্থ সারফেসের থেকে ওপরের দিকে যদি আমি টেম্পারেচার মাপতে যাই, তাহলে দেখব যে ওপরের দিকের বায়ুটা ক্রমশ গরম, ওপরের দিকের টেম্পারেচারটা ক্রমশ বেশি হচ্ছে। সেটা 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পরিমাণ বেশি হলেও সেই অবস্থাটাকে আমরা ইনভার্সন অফ টেম্পারেচার বলবো। দ্বিতীয়ত কারণ, যে কোনো একটা জায়গায় যদি একটা ঠান্ডা বায়ু এসে উপস্থিত হয়, তাহলে সে কি করবে? গরম বায়ুটাকে সেই জায়গাটা থেকে সরিয়ে দেবে কোথায়? গরম বায়ুটাকে সে বলবে তুমি যেহেতু গরম, সেহেতু তুমি হালকা, সেহেতু তোমাকে বাধ্য তুমি ওপরের দিকে উঠে যেতে। সে ওপরের দিকে উঠতে বাধ্য হবে, বা ঠান্ডা বায়ুটা গরম বায়ুটাকে ওপরের দিকে ঠেলে দিয়ে নিজে ওই জায়গাটা বা আর্থ সারফেসের পোর্শনটা দখল করে নেওয়ার চেষ্টা করবে। এবং এক্ষেত্রেও দেখা যাবে যে ঠান্ডা বায়ু নিচে, ওপরের দিকে গরম বায়ু, তাহলেও টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে দেখা যাবে উইথ দ্য ইনক্রিজ অফ হাইট। তবে এই সিচুয়েশনটাকে অনেকক্ষণ চলবে না, যেহেতু যে অঞ্চলটাতে গরম বায়ুটা ছিল তার আর্থ সারফেসটা তুলনামূলকভাবে গরম। এবার কন্ডাকশন প্রসেসে গরম আর্থ সারফেস ক্রমশ তার সংলগ্ন বায়ুটাকে আস্তে আস্তে গরম করে দিয়ে টেম্পারেচারটাকে মোটামুটি একই জায়গায় নিয়ে চলে আসবে। তাহলে কয়েক ঘন্টা পর্যন্ত এই ইনভার্সন অফ টেম্পারেচারটা স্টেবিলিটি লাভ করলেও দীর্ঘ সময় ধরে এই ইনভার্সন অফ টেম্পারেচারটা কিন্তু দেখা যায় না। সেটা যে কোনো রকম ইনভার্সন অফ টেম্পারেচার কিন্তু দীর্ঘ সময় ধরে দেখা যায় না। যদি এইটার কথা ভাবি, এইটা কেবলমাত্র শীতকালে রাত্রির বেলাতেই ভ্যালি এলাকাটাতে হয়, তাহলে দিনের বেলাতে কিন্তু এই ধরনের ইনভার্সন অফ টেম্পারেচারটা হবে না। ফ্রন্টাল ইনভার্সন তখনই হবে যখনই দুটো বায়ুপুঞ্জ পরস্পরের সাথে মিলিত হবে, এই ছাড়া ফ্রন্টাল ইনভার্সন হবে না। এই ফ্রন্টাল ইনভার্সনটা কিছুক্ষণের মধ্যে মিড ল্যাটিটিউড সাইক্লোন তৈরি করে দিয়ে ফ্রন্টাল ইনভার্সনটা লোপ পেয়ে যাবে। তেমনি থার্মাল আপার এয়ার ইনভার্সন বা মেকানিক্যাল আপার এয়ার ইনভার্সন যাই হোক না কেন, সেটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে চলে না।
আর্থের যে পোর্শনে স্ট্র্যাটোস্ফিয়ারটা সূর্যের আলোটা লাভ করছে সেখানে দিনের বেলাতেই কেবলমাত্র এই ধরনের থার্মাল আপার এয়ার ইনভার্সনটা হবে, রাত্রিবেলায় কিন্তু হবে না। তাহলে খুব দীর্ঘ সময় ধরে কিন্তু এই ধরনের সিচুয়েশনটা চলে না। বা গ্রাউন্ড বা সারফেস ইনভার্সন এত রকম পরিপ্রেক্ষিত, অর্থাৎ এই 6টা কারণ আমি এখানে উল্লেখ করছি, আরও কারণ থাকতে পারে। এই 6টা কারণের সঠিক কম্বিনেশনে কিন্তু গ্রাউন্ড বা সারফেস ইনভার্সনটা হয়। তার মধ্যে যদি কোনো একটা বিশেষ কারণ সরে যায় বা সেটা না থাকে তাহলে কিন্তু সারফেস ইনভার্সনটা বেশিক্ষণ লাস্টিং করতে পারবে না। আর কোনো প্রশ্ন আছে? স্যার বলছি যে মেকানিক্যাল ইনভার্সনকে তো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাবসিডেন্স ইনভার্সন, একটা টার্বুলেন্স অ্যান্ড কনভেক্টিভ। অর্থাৎ টার্বুলেন্স মানে হচ্ছে, আমরা টার্বুলেন্সটা এই কথাটা মনে রাখবো যে সাইক্লোনিক স্টর্মটা যদি মনে রাখি, যেখানে স্পাইরাল তৈরি হয়, সেই রকম অবস্থাটাতে কি হচ্ছে, আর্থ সারফেস থেকে বায়ুটা ওপরের দিকে চলে যায়, তাই তো হয়। কোনো একটা সাইক্লোনিক স্টর্মে বায়ুটা শোষণ হয়, কোনো একটা জায়গার বায়ুটাকে ওই সিস্টেমটা টেনে নিজের দিকে নিয়ে ওপরের দিকে ঠেলে দেয়। আবার কিছুটা ওপরের দিকে ওঠার পরে যখন এই টার্বুলেন্সের প্রভাবটা কমে তখন সে আবার নিচের দিকে নেমে আসে। এইভাবে একটা সাইক্লোনিক স্টর্ম কিন্তু ক্রমশ এগিয়ে যায়। এই ধরনের ঠিক প্রক্রিয়াটা আবার কনভেক্টিভ মেকানিজম লক্ষ্য করা যায়। কনভেক্টিভ মেকানিজমে স্পাইরালটা তৈরি হয় না, ওখানে তৈরি হয় কি, বায়ুটা গরম হচ্ছে এবং সরাসরি সে নিচের দিক থেকে ওপরের দিকে চলে যায়, যে কারণে নিরক্ষীয় অঞ্চলে যে একটা নিম্নচাপ তৈরি হয়। কারণ প্রতিনিয়ত উষ্ণতাটা বায়ুমণ্ডল গরম থাকার জন্য কনভেকশন বা পরিচালন পদ্ধতিতে বায়ু গরম হচ্ছে আর উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম স্পাইরাল বা এডি তৈরি হয় না, কিন্তু টার্বুলেন্সের মধ্যে এডি তৈরি হয়। আর আপার এয়ার থেকে যদি ঠান্ডা বায়ু নিচের দিকে নেমে আসে সেটাকে বলা হচ্ছে এয়ার কারেন্ট। এই এয়ার কারেন্টের জন্য কিন্তু ইনভার্সন অফ টেম্পারেচার হতে পারে। বুঝলাম? আচ্ছা স্যার, বলছি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার, বলছি যে এই যে নর্মালি যে বৃষ্টির আগে যেরকম হঠাৎ করে গরমের পর হঠাৎ একটু ঠান্ডা নেমে যায়, সেটাও কি ইনভার্সনের জন্যই? না, এটা ইনভার্সন ঠিক নয়। এই যে ঠান্ডা হয়ে গেল, বৃষ্টি হলো, ধর আমরা কালবৈশাখী দেখেছি তো। হ্যাঁ স্যার। কালবৈশাখীতে কি হয়, কালবৈশাখীতে আমাদের ওই যে কালবৈশাখীতে আমাদের হচ্ছে সেটা হচ্ছে এইটা সাবসিডেন্স ইনভার্সনের মতন একটা সিচুয়েশন তৈরি হয়। কালবৈশাখীর সময় কি হয়, ভূপৃষ্ঠটা এত গরম হয়ে যায় যে সেখানে প্রচণ্ড পরিমাণে বায়ুটা গরম হচ্ছে আর ওপরের দিকে উঠছে। তাহলে আমাদের এই কনভেকশন প্রসেসটা হয়। কনভেকশন প্রসেসটা হতে গিয়ে বায়ুটা এত তাড়াতাড়ি গরম হয়ে ওপরের দিকে উঠে যায় যে ওপরকার ঠান্ডা বায়ুটাও ঠিক তত তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসে। এটা তৈরি করে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য একটা ইনভার্টেড অবস্থা, অর্থাৎ নিচের দিকে ঠান্ডা বাতাস, ওপরের দিকে গরম বাতাস। কালবৈশাখীর সময় এই ধরনের ঘটনাটা ঘটে, কিন্তু সাধারণত বর্ষাকালে এই ধরনের ঘটনাটা ঘটে না। বর্ষাকালে বৃষ্টির জন্য এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে যায়, এখানে কিন্তু কোনো রকম ইনভার্সন বিষয়টা যুক্ত নয়। আচ্ছা, সামনের দিন আগামীকাল আমি একটা ক্লাস নেব। মঙ্গলবার দিন ক্লাস ছিল তো একটা। হ্যাঁ স্যার। আচ্ছা, কালকেও আমি 5টা 5:15 এই সময় থেকে ক্লাস নেব।
আমার আগে ওই Okay, sir. 5th সেমিস্টারের ক্লাস আছে, ওদের দুটো ক্লাস নিতে হবে, আর তারপরে আমি ওই 5টা হ্যাঁ স্যার কোন দিন বললেন ক্লাস নেবেন? শনিবার, কালকে। আচ্ছা ওই 5টায় স্যার? 5টায় পারবো না, কারণ ওদের তো 3টে থেকে 5টা অবধি আমাকে ক্লাস নিতে হবে, 5টায় ঠিক পারবো না। তোদের কি 5:30 হলে অসুবিধা হবে? না স্যার, না স্যার। না স্যার, অসুবিধা নেই। তাহলে আমি তাহলে কালকে 5:30 থেকে নেব। আজকে যে লিঙ্কটা আছে দিলাম, সেই লিঙ্কটাতেই হবে ক্লাসটা। এক্সট্রা করে কিন্তু আমি আবার যে ক্লাসের জন্য লিঙ্ক দিচ্ছি এরকম কিছু করব না, কালকে এই লিঙ্কটাতেই তোরা যুক্ত হয়ে পড়বি। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম। ওকে স্যার। কি অনুশ্রী কি বলছিস? স্যার বলছি, স্যার ঠিক আছে বললাম স্যার। আচ্ছা, স্যার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এইখান থেকে তোকে ইনভার্সন অফ টেম্পারেচারের পুরোটা পড়ালাম, এটা 10 নম্বর। ইনভার্সন অফ হ্যাঁ, ইনভার্সন অফ টেম্পারেচারের তুই কাকে বলছে, তার টাইপসটা আর তার কনসিকুয়েন্সেসটা অনেক সময় আসে না, তবে আপার এয়ার ইনভার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় সমস্ত ইনভার্সন অফ টেম্পারেচার দিয়ে কোশ্চেন আসে, আবার কোনো সময় আপার এয়ার ইনভার্সন অফ টেম্পারেচারটা শুধু আসে। মানে এই পুরো প্রেজেন্টেশনটাই একটা 10 নম্বরের মতো তোদের করে রাখতে হবে, তার সাথে সাথে আপার এয়ার ইনভার্সনটা শুধু 10-এর জন্য করে রাখতে হবে। আপার এয়ার ইনভার্সনের মধ্যে যে ভাগটা আছে, সেই আপার এয়ার ইনভার্সন যেটা, এই যে আপার এয়ার ইনভার্সন হচ্ছে এই অংশটুকু, এই আপার এয়ার ইনভার্সন। হ্যাঁ, দুটো ভাগকে, যেটাকে আমরা এটা দেখিয়েছি, কোথায় দেখালাম, এই যে দুটো অর্থাৎ আপার এয়ার প্রথমে হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বলতে কি বুঝি, তারপরে ইনভার্সন অফ টেম্পারেচারের মধ্যে কটা ভাগ আছে, তারপরে আপার এয়ার ইনভার্সন লিখে আপার এয়ার ইনভার্সন বলতে কি বুঝি, আপার এয়ার ইনভার্সনের দুটো ভাগ। এখানে তো স্লাইডে অল্প করে লেখা রয়েছে, বইতে দেখবি অনেক বেশি করে লেখা আছে এই আপার এয়ার ইনভার্সন সম্পর্কে। সেই অংশটুকু 10 নম্বরের জন্য রেডি রাখতে হবে। শুধু এই একটা স্লাইডই তো 10 নম্বরে কোনো বছর এসছে কোশ্চেনটা, আবার কোনো বছর এই ভ্যালি ইনভার্সনটা একটা 5 নম্বরে, সারফেস ইনভার্সন ডিউ টু হরাইজন্টাল মুভমেন্ট এটাও 5 নম্বরের জন্য এসছে, আর সিগনিফিকেন্সটা বা কনসিকুয়েন্সেসটা এটা শুধুমাত্র 5 নম্বরের জন্য আসে। এই আমাদের এই টেম্পারেচারটার মধ্যে এই ইনভার্সন অফ টেম্পারেচারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে অনেক কোশ্চেন আসে। বোঝা গেল? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমি এখন প্রেজেন্টেশনটা স্টপ করি।